ঠিক আছে, স্টার্ট করলে বলবো। স্টার্ট করছো? আচ্ছা, আমরা দেখতে দেখতে চলে আসছি আমাদের খুব অনেক দিনের দীর্ঘ দিন ধরে এটার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, ইন্টিগ্রেশন বা যাকে আমরা বাংলায় সমাকলন বলি বা যোগজীকরণ বলি। তো এই চ্যাপ্টারটা স্টার্ট করার শুরুতে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বা আমরা বই পুস্তকে পড়তে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আমরা দেখব, শুরুতেই বলা হয় যে যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের একটি বিপরীত প্রক্রিয়া। কথা বুঝতে পারছো? তো যোগজীকরণ যদি অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হয়, এই কথাটা আসলে কি সঠিক বা কিভাবে, এটা যদি আমাদেরকে বলা হয় তাহলে আমরা একটু চেক করে দেখব। আর এটার প্রয়োজনীয়তাটাই বা কখন আসে? আমরা যখন ফিজিক্সে কিছু কাজ করি, যেমন আমরা দেখি কি যে আমরা সরণকে পরিবর্তন করে ফেললে মানে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? ব্যাক পাই। আবার ব্যাককে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? ত্বরণ পাই। তো এখন আমার যদি কোনো কারণে যেই রেজাল্টটা পাইছি সেই রেজাল্টকে ব্যবহার করে মানে ত্বরণ ব্যবহার করে ব্যাগের প্রয়োজন হয় বা ব্যাগ ব্যবহার করে সরণের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা কিভাবে ব্যাক করব, ওই প্রক্রিয়াটার ক্ষেত্রে আমাদের এই ইন্টিগ্রেশনটা আমাদেরকে হেল্প করে। তা আমরা ইন্টিগ্রেশনে যখন লাইক আমাদেরকে যদি কেউ বলে 2x এর ইন্টিগ্রেশন করে, কিভাবে এগুলো আসছে আমি ডিটেইলস আলোচনা করব, কেমনে এখানে dx কেমনে এখানে কি। তার আগে কেউ যদি আমাকে এই ডিফারেন্সিয়েশনটা বলে যে x স্কয়ার ডিফারেন্সিয়েশন কত, তো আমরা সবাই কি বলবো? 2x। এখন আমাকে 2x এর ইন্টিগ্রেশন যদি কেউ করতে বলে, আমরা বীজগণিতিক রাশির ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আছে x টু দি পাওয়ার n dx, যার ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এখন এই ফর্মুলাটাকে যদি ব্যবহার করি তাহলে 2 হচ্ছে ধ্রুবক x dx, এটাকে আমরা সমাধান করলে পাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস c, এটা কাটাকাটি গেলে x স্কয়ার প্লাস c। তো তোমরা বইয়ের মধ্যে এই c নামক একটা জিনিস দেখতে পাবা, সূত্রের পরে লেখা আছে। আবার সকল ইন্টিগ্রেশনে কিন্তু এই c নামক জিনিসটা থাকে না, সকল ইন্টিগ্রেশনে c নামক জিনিসটা থাকে না। ওকে, তাহলে এই যে c ইন্টিগ্রেশনে আমি যে লিখলাম, কেউ কি বলতে পারবেন আমরা এই c টা কেন ব্যবহার করি? c, হ্যাঁ, কি ফিজিক্সে আমি বলছি যে এটা একটা সমাকলন ধ্রুবক, কিন্তু এই সমাকলন ধ্রুবকটা আমাদের কেন দিতে হয় বা এটা আসলে কি মিন করে, এটা কি কেউ বলতে পারবে? বলো। স্যার যদি ধরেন আমি x স্কয়ার কে ডেরিভেটিভ করলাম, ওটা তো 2x আসছে, কিন্তু যদি x স্কয়ার প্লাস 3 বা x স্কয়ার প্লাস 5 মানে যে একটা ধ্রুবক পদ যদি দেয়া হয় কিন্তু এটা ডেরিভেটিভ কিন্তু 0 আসতেছে, তো এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তো একটা তো ধ্রুবক থাকে এখানে। খুবই চমৎকার, খুবই চমৎকার কথা বলছে সাব্বির। শুনছেন কি বলেছে? যে আমরা লাইক x স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে যে অ্যানসারটা আমরা পাই সেটা কি? 2x। কিন্তু কেউ যদি আমাকে বলে x স্কয়ার মাইনাস 4 এটাকে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে আমরা তার অ্যানসার কি পাবো? 2x। কেউ যদি আমাকে বলে x স্কয়ার প্লাস 2 এর ইন্টিগ্রেশন করেন, তাহলেও আমরা কি পাবো? 2x পাবো। তাহলে আমি যখন ইন্টিগ্রেশন করি আমি তো এই রাশিটার ইন্টিগ্রেশন করতেছি, তাই না জারিফ? তাহলে আমি যদি 2x এর ইন্টিগ্রেশন করি, এই 2x এর যে কোশ্চেনটা সেটা x স্কয়ারও হতে পারে, x স্কয়ার মাইনাস প্লাস 4 7 যে কোনো কিছু হতে পারে। তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করার পর মাধ্যমে আমি কি জানি যে আমার কোশ্চেনটা কি এটা ছিল নাকি এটা ছিল নাকি এটা ছিল? আমরা কিন্তু বলতে পারবো। তাহলে যদি এটা হয় তাহলে তো আমাদের অ্যাকুরেট আসছে, কিন্তু কোশ্চেন যদি আমাদের এটা হয় তাহলে কি আমাদের মানটা অ্যাকুরেট আসছে? আসে নাই, কারণ আমাদের কোশ্চেনটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4, বাট আমার আসছে অনলি কি x স্কয়ার। কোশ্চেন এটা হলো অ্যাকুরেট মানটা আমার আসতেছে না। তাহলে আমাদের ডাটাটাকে অ্যাকুরেট করার জন্য এবং আমাদের অন্তরীকরণে যে সকল ধ্রুবকের অন্তরীকরণ 0 হয়ে যাচ্ছে সেটার অস্তিত্ব কিন্তু আমার রাশিতে ফাংশনে ছিল, সেই অস্তিত্বটাকে স্বীকার করার জন্য আমরা অলওয়েজ অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে এই যে সাইনটা যাকে আমরা সামেশন সাইন বলে থাকি, এইটা যখন উঠে যাবে তখনই আমরা বসায় ফেলতে হবে প্লাস c।
কেন? কারণ আমি তো জানি না যে আমার কোশ্চেনটা কি এইটা নাকি এটা। এটা হইলে ওকে ছিল, সি না দিল, কিন্তু যখন এটা হবে বা এটা হবে তখন কি শুধু এটা দিয়ে কোশ্চেন হইছে? তাহলে অ্যাকুরেট আনার জন্য আমরা এক্সট্রা একটা কি ব্যবহার করি? সি, মানে কনস্ট্যান্ট ব্যবহার করি, যে কনস্ট্যান্টকে অন্তরীকরণ 0 বানায় ফেলছি। তাহলে শুভ্র যেটা বলেছে খুবই চমৎকার কথা বলছে এবং ভালো এক্সপ্লেনেশন দিছে। তার মানে সেটা মোটামুটি ভাবে আগে থেকে একটু জানতো, একটু না ভালোই জানতো। তাহলে আমরা কেন সি ব্যবহার করি বুঝতে পারছি? আচ্ছা, এবার আমাদের নির্দিষ্ট যৌগজ যেটা যাদের এরকম ভাবে থাকে, মনে করো দিলাম, এইটার ক্ষেত্রে অঙ্ক সলভের পরে আমরা কিন্তু আবার প্লাস সি ব্যবহার করি না। কেন? নির্দিষ্ট কথাটা মানেটা কি? আমি তো অলরেডি বলেই দিছি যে এটার অ্যানসার এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে। আশেপাশে বলতে আর কিছু নাই। আশেপাশে বলতে এটার যেমন আশেপাশে বলতে যে -4 বা +2 থাকার চান্স আছে, এটা কিন্তু আমি কোথা থেকে শুরু হবে আর কোথায় শেষ হবে সবই বলে দিচ্ছি। তাহলে আমার আশেপাশে বলতে আর এক্সট্রা করে কিছু আসার সুযোগ নেই। ঠিক আছে? সেই জন্য নির্দিষ্টটাতে আমরা যদি আবার প্লাস সি দেই তাহলে আমি কি আমার মানটা একটু বেশি করে ফেললাম না? বা আমার মাইনাস আসলে মাইনাসটা মানে একটু কমায় ফেললাম। তাই নির্দিষ্ট যৌগজে আমরা সি ব্যবহার করি না। তাহলে আমাদের যৌগজীকরণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অনির্দিষ্ট আর একটা হচ্ছে নির্দিষ্ট। অনির্দিষ্ট যৌগজীকরণ এই সাইনটা যেই লাইন থেকে উঠে যাবে সেই লাইন থেকে আমরা কি ব্যবহার করে আসবো? সি ব্যবহার করে আসবো, প্লাস সি। কেউ একজন আমাকে প্রশ্ন করছে যে স্যার এটা কি এরকম ভাবে মানে +2c হবে না? না, 2 এর অঙ্কের পার্টটা আলাদা, শুধু লাস্টে এক্সট্রা করে আমরা সিটা লিখবো। সি এর সাথে কোনো সংখ্যা বা কিছু গুণ করার দরকার নেই। ওকে, আপনার পুরো অঙ্কের ক্যালকুলেশন এক জিনিস আর প্লাস সি জিনিসটা আলাদা জিনিস। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে সি রিলেটেড বিষয়টা জানলাম আর প্রমাণ পাইলাম যে আমাদের এই যে ডিফারেন্সিয়েশন করে যে রাশিটা পাওয়া যায় সেই রাশিটাকে ইন্টিগ্রেশন করলে আবার ডিফারেন্সিয়েশনের রাশিটা বের করে। এটা দ্বারা আমরা বুঝতে পারি যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত প্রক্রিয়া। আচ্ছা, এখন কথা হলো যে এই যে ইন্টিগ্রেশন আমরা করলাম এটার যে ফরমেশনটা কি ফরমেশন একটু যদি সিম্পলি দেখি, এরকম একটা কিছু থাকে, এখানে একটা ফাংশন থাকে আর এখানে একটা কি থাকে যার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব অপারেটরটা থাকে। তো এইটা কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলবো। আমি আপনাদেরকে কাজক্ষমতা শক্তি চ্যাপ্টার পড়ানোর সময় কিছুটা আলোচনা করছিলাম। এই যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা আমরা শিখবো, অনেক কিছু শিখবো, ইন্টিগ্রেশন অনেক রকমের পদ্ধতি শিখবো, অনেক রকমের টাইপের ম্যাথ শিখবো। এই ইন্টিগ্রেশনের মানেটা কি আসলে? উপরে লেখা আছে কি স্যার, বাংলা এটাকে আমরা সমাকলন বলি বা যৌগজীকরণ বলি, যৌগজীকরণ বা একত্রিতকরণ করি। কিন্তু কি একত্রিতকরণ করি বা আসলে ইন্টিগ্রেশন আমরা কোথায় অ্যাপ্লাই করব? একটা বললাম রিভার্স প্রক্রিয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করব, আরেকটা কথা বলি সেটা কি যে স্যার এই রিভার্স প্রক্রিয়া অ্যাপ্লাই করে আসলে আমরা কি বের করি? আমরা আসলে একটা এরিয়া বের করি, ক্ষেত্রফল। মানে ইন্টিগ্রেশনকে আমরা বেসিক্যালি ক্ষেত্রফল নির্ণয়ে ব্যবহার করি। আমাদের বইয়ে দেখবা তোমাদের যে 9.1 10.1 থেকে শুরু করে 10.7 পর্যন্ত চ্যাপ্টার দেয়া আছে। লাস্ট যে চ্যাপ্টারটা যেটা থেকে মাস্ট কোশ্চেন আসবে, ডিফারেন্সিয়েশনে যেমন আমরা বলছি লাস্ট চ্যাপ্টারটা লঘুমান গুরুমান, এখান থেকে বোর্ডে একটা কোশ্চেন থাকেই, 4 মার্কসের হইলেও থাকে। ঠিক ওইরকম ভাবে ইন্টিগ্রেশনের লাস্ট অধ্যায় হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, এখান থেকে 4 মার্কস হইলেও থাকে। ওকে, তো ওই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনকে ব্যবহার করি এবং সেখান থেকেই আমরা দেখবা ফর্মুলাটা কিভাবে আসছে। ধরো তোমাদেরকে, তোমরা কেউ একজন আমাকে যদি বলো যে ভাই একটা শেপ দিলাম আপনাকে এরকম, এটা একটা কি রকম শেপ জানি, খুব সুন্দর ভাবে আমি তার ক্ষেত্রফল বের করতে পারবো। কেউ আমাকে ধরো একটা বৃত্ত দিল, খুব সুন্দর করে তার ক্ষেত্রফল বের করতে পারবো। কেউ আমাকে একটা বর্গ বা আয়ত দিল বা একটা তোমার ইয়া দিল, কি বলে এটাকে, ট্রাপিজিয়াম দিল, কেউ আমাকে সামান্তরিক দিল, এগুলো দিলে আমি কিন্তু সুন্দর করে ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। কিন্তু যদি কেউ আমাকে একটা অনিয়মিত শেপ, কেমন মনে করো একটা কার্ভ টাইপের শেপ, এইরকম ধরো একটা শেপ দিল, আমি একটা এস এর মতো শেপ বানাই দিলাম, আমরা পাই না? আমরা যখন আমরা গতির অঙ্কগুলো করি আমরা দেখি এইভাবে গিয়ে এইভাবে যাচ্ছে, পাই না মাঝে মাঝে?
তাহলে এই যে এই ক্ষেত্রে আমি যদি ক্ষেত্রফল নির্ণয় করি, কারণ এই ক্ষেত্রফলটাই তো আমার তার সরণ নির্দেশ করতেছে, দূরত্ব নির্দেশ করতেছে, রাইট কি না? তো এটা করতে গেলে আমি যে ক্ষেত্রফলটা বের করব, এটা কি করা সম্ভব নরমালি? তাহলে আমি এখন এই ধরনের একটা অনিয়মিত শেপের ক্ষেত্রফল কিভাবে বের করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারবেন ইন্টিগ্রেশন ফর্মুলাটা কিভাবে আসছে বা শেপটা কিভাবে তৈরি হলো। তা আমি এটা করার জন্য আমি এটাকে আবদ্ধ করে ফেলি, ক্ষেত্রফলটুকুকে নেওয়ার জন্য আবদ্ধ করতেছি। করার পরে এত বড়টাকে না নিয়ে আমি কি করলাম, এটাকে মনে করো বিভক্ত করতেছি, কয়েকটা পার্টে বিভক্ত করে দিই। ধরো ভাই বিভক্ত করলাম। পৃথিবীর সকল ক্ষেত্রফলকে আমরা খুব কমন একটা জিনিসে বিভক্ত করি যে বের করার জন্য, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সবগুলারে বেসিক্যালি দৈর্ঘ্য ইনটু প্রস্থ হিসাব করেই করি। তা আমি যদি দৈর্ঘ্য ইনটু প্রস্থের কথা চিন্তা করে করি, এটাকে যেহেতু সমান ভাগে বিভক্ত করছি, তাহলে প্রতিটা ডিসটেন্সের মান কতটুকু? ডেল এক্স করে, রাইট সাব্বির? ডেল এক্স করে করে আমাদের প্রতিটা পার্টের মান। তো এই যে ডেল এক্স করে করে নিলাম। আর হাইটের কথা যদি বলি, এটা তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলতে পারবো না, কারণ এটা তার আয়ত না, আমি আয়ত বানাবো। তাহলে ভ্যা যদি আয়ত বানাই, তাহলে এই এখন আয়ত শেপ চলে আসলো, রাইট কি না? এখন এই যে এটাকে আমি একটা ধরো y বলতে আমরা fx বুঝি, ধরো এটা ফাংশন, fx এর ফাংশন, এটা ডেল x। তাহলে আমার a1 কি হবে? স্যার fx ডেল x, রাইট কি না? এবার এটারে আয়ত বানাইলে কি হবে জারিফ? বানাইলাম। তাহলে আমার প্লাস a2 কি হবে? f তাকে ধরো x1 x2 দেই ডেল x। তারপরে এইটুকু নিয়ে কাজ করলে a3 f x3 ডেল x। এবার এইটুকু নিয়ে কাজ করলে a4 f x4 ডেল x। তাহলে কি দেখতে পাচ্ছি ইফাস, যে মোট ক্ষেত্রফলটা কি হবে? f x1 ডেল x, f x2 ডেল x প্লাস ডট 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 f xn ডেল x, রাইট কি না? এইভাবে আমাদের চাইতে থাকবে। তাহলে এটা আমাদের কি আসবে? সামেশন অফ x ইজ ইকুয়াল টু i, এখানে n সংখ্যক যাবে, f xi ডেল x। কি জারিফ? ঠিক আছে? ওকে, এটা আমাদের আসে এই কনসেপ্ট অনুযায়ী। কিন্তু সাব্বির, আমরা এই জায়গায় একটা প্রবলেম করে ফেলছি। আমি যে ক্ষেত্রফলটা নির্ণয় করছি, এটা কি অ্যাকুরেট হয়েছে? এখানে আমি এই পরিমাণ বেশি নিয়ে ফেলছি, এখানে আবার আমি এই পরিমাণ কি নিছি? কম নিছি। এখানে আমি এই পরিমাণ কম নিছি, আবার এখানে সেই পরিমাণ বেশি নিয়ে নিছি। কিছু কিছু জায়গায় কম নিয়ে ফেলছি, কিছু কিছু জায়গায় বেশি নিয়ে ফেলছি। তাহলে এখন এটাকে আমার অ্যাকুরেট করতে হবে। তো অ্যাকুরেট করার জন্য ভাই যদি জিনিসটারে এইভাবে অর্ধেক করে দেই, আপাতত অর্ধেক করলাম, যা যা ছিল সবগুলারে সমান সমান ডিসটেন্সে রেখে অর্ধেক করতেছি, সমান সমান ডিসটেন্সে রেখে অর্ধেক করতেছি, সমান সমান ডিসটেন্সে রেখে অর্ধেক করতেছি। এখন কি দেখা যাচ্ছে যে এই যে ক্ষেত্রফলটুকু আগের তুলনায় এখন বাড়তি নেওয়ার পরিমাণটা কি কমে আসলো? কমে আসছে, কমে আসছে, কমে আসছে, কমে আসছে। প্রতিটা ক্ষেত্রের মধ্যে পরিমাণটা কমে আসছে। তাহলে এইভাবে যদি আমি এটাকে আরো ছোট করি, আরো ছোট করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলতো ইফাজ? আমাদের অতিরিক্ত বেশি নেওয়া ক্ষেত্রফল বেশি অথবা কম নেওয়ার পরিমাণটা কি কমে আসছে, এই যে এখন আরো কমে আসছে। এটাকে যদি আমি আরো ছোট করে দেই, তাহলে আমার পরিমাণটা আরো কমে আসবে। কারণ আমি এই যে এখন ত্রিভুজ বানাবো এরকম ভাবে, এখানে এরকম ভাবে, সরি ত্রিভুজ না, আয়ত বানাবো এই যে এইভাবে, তাহলে আমার এই যে এক্সট্রা এখন আর এগুলা কি করতে হচ্ছে না, জারিফ নিতে হচ্ছে না। তাহলে আমি যদি এখন হিসাব করি, আমার কিন্তু এখন বাড়তি নেওয়ার পরিমাণটা অনেকটা কমে চলে আসছে, তাই না? অনেকটা কমে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতেছি যে এই জিনিসটাকে যদি আমরা আরো ছোট করতে পারি, কত ছোট? একটা লিমিট দিয়ে দিতে হবে, লিমিটেশন চলে আসতেছে। যদি এটাকে আমি এইরকম আনতে পারি, লিমিট ডেল এক্স টেন্ডস টু 0,
কতটা ছোট করে ফেলতে পারি, বুঝতে পারছেন? তাহলে এটা আরো ছোট হয়ে গেলে দেখেন আরো কমে চলে আসবে, তাহলে আমার ক্ষেত্রফলটা অনেকটাই অ্যাকুরেট হয়ে যায়। তাহলে একটা লিমিটেশন চলে আসছে, লিমিট del x টেন্ডস টু 0, এই শর্তে যদি আমরা সামেশন অফ x i and f of xi del x যেটা সেটা বলি, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, এই শর্তে যখন আমরা একটা ক্ষেত্রফল বের করব সেই ক্ষেত্রফলটা আমাদের অনেকটা অ্যাকুরেট হবে। আর এটাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখাইলে আমরা দেখাই কি, এই যে f of x মানে এটা হচ্ছে f of x একটা ফাংশন, del x কে আমরা কি বলে থাকি, dx। তাহলে এটাই হচ্ছে f of x dx। আর এই যে f এর মধ্যে যে সাইনটা দেখতেছে এটা হচ্ছে সামেশন, কথাটা কি সামেশন, ওইটা একটু বুঝাই দিবেন, লিমিটের পরের পুরোটা। এটা তো সামেশনের কনসেপ্ট, আপনি একটা একটা করে তথ্য নিচ্ছেন না, x i, প্রথমটা 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3, এভাবে কত পর্যন্ত যাবে, n পর্যন্ত যাবে, ঠিক আছে? এইটা তো ভাইয়া এই যে এই সামেশনের s দেখতে এমন, তো এটার একটু লম্বা করে নিয়ে আমরা এইভাবে লিখি, ইন্টিগ্রেশন সাইন যেটা এটা হচ্ছে সামেশন সাইন। তাহলে সামেশন অফ fx মানে ধর দৈর্ঘ্য, dx মানে ধর প্রস্থ, তার মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, সামেশন অফ দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এই কনসেপ্ট থেকে আমাদের চলে আসে হচ্ছে f of x dx, ইন্টিগ্রেশন f of x dx। এখন f of x আমরা একে একে বিভিন্ন রাশি বসাবো, লাইক আমি যখন বীজগাণিতিক রাশি বসাবো তখন হবে x টু দি পাওয়ার n dx, ভাই যখন ত্রিকোণমিতিক রাশি বসাবো তখন হবে sin x dx। আমি এভাবে কি বসাবো, cos x বসাবো, tan x বসাবো, sec x বসাবো, sec x tan x বসাবো, যখন যেটা বসাবো ওইটাই আমার f of x হিসেবে কাজ করবে, কথা কি বুঝতে পারছি? তাহলে এই যে পুরো কনসেপ্টটা বেসিকটা আলোচনা করলাম কিভাবে f of x dx আসে বা আসছে, ক্লিয়ার সূত্র? আচ্ছা, আমরা সবাই ক্লিয়ার? তাহলে আমাদের ইন্টিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস, এই যে কনসেপ্টটা, আর ইন্টিগ্রেশনের আরেকটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে সেই ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রক্রিয়া, আর এই যে আমরা সি ব্যবহার কখন করব কখন করব না, কেন করি, এই কনসেপ্টগুলো যখন ক্লিয়ার হয়ে যায় না তখন একটা বাচ্চা রেডি হয়ে যায় ইন্টিগ্রেশনের অঙ্ক করার জন্য। আর অঙ্ক করতে গেলে আমাদের কি লাগবে, অলরেডি আমরা অন্তরীকরণে দেখেছি, ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, আমরা ফর্মুলা ব্যবহার করব। তো ফর্মুলাগুলো ডিফারেন্সিয়েশনে আমরা যেভাবে প্রমাণ শিখতে বুঝে গেছি, ডিফারেন্সিয়েশনে আমরা যেভাবে প্রমাণগুলো শিখেছি সেভাবে আমাদের এটা প্রমাণের কোনো প্রয়োজন নাই, কখনো আসবেও না। বাট আমরা বেসিক্যালি যদি x টু দি পাওয়ার n dx এটার কথা বলি, এটা ফর্মুলাটা কি, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 dx, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এটা ফার্স্ট ফর্মুলা। কিন্তু এটা ডিফারেন্সিয়েশনটা কি ছিল, n x টু দি পাওয়ার n minus 1, মানে কি আসলে আমি যদি এখন এইটারে ইন্টিগ্রেশন করি, এটাকে কি করি, তাহলে আমার এই x টু দি পাওয়ার n আসে, ঠিক আছে? তো যাই হোক আমরা এখন সূত্রগুলো লিখবো একে একে, আর তোমরা রিভার্স করে করে চেকও করতে পারো, সমস্যা নাই। ইন্টিগ্রেশনের কয়েকটা সূত্র আমরা লিখে ফেলি। ফার্স্ট ফর্মুলা হচ্ছে বীজগাণিতিক রাশির জন্য, অর্থাৎ যত বীজগাণিতিক অঙ্ক আছে সেগুলো করার জন্য, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সেকেন্ড ফর্মুলা হচ্ছে দুনিয়াতে যত 1 আছে, 1 বলতে আসলে কনস্ট্যান্ট কে বোঝাচ্ছি, তোমরা একটু দেখো, আমরা ডিফারেন্সিয়েশনে একটা রাশি শিখছিলাম ddx of x, এটার অ্যানসার ছিল 1। এখন আমি যদি এই 1 কে ইন্টিগ্রেশন করতে চাই, 1 তো ধ্রুবক, এটার ইন্টিগ্রেশন করব কিভাবে? আর সে কি ত্রিকোণমিতিক রাশিতে পড়তেছে না বীজগাণিতিক রাশিতে পড়তেছে, এটা একটা বিষয়। তো 1 কে আমরা একটা স্পেশাল প্রসিডিউরের মধ্যে নিয়ে যাই, সেটা কি, যে আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 হলে সে 1, তো আমি x হিসাবে করতেছি, তাই আমি একটা কাজ করতেছি যে এটাকে x টু দি পাওয়ার 0 dx হিসেবে বিবেচনা করব আমরা সব সময়। তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, যার মান হচ্ছে কি x। তাহলে আমরা এখন থেকে খেয়াল রাখবো যে আমাদের 1 dx বলা আর শুধু dx বলা, অর ইন্টিগ্রেশন dx, এটার অ্যানসার অলওয়েজ কি x। ওকে, আচ্ছা, এগুলো একটু মুখস্থের মতো হয়ে যেতে হবে। তাহলে আমি যদি এখন বলি যে 7 dx, এটা 7 বলবো না, কনস্ট্যান্ট দিব, c dx, c মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে একটা ধ্রুবক মান, লাইক পাই বাই 2 পাই, তারপরে আমাদের কি বলে এটাকে 4 6 7 a b c
এগুলো সবই আমাদের কনস্ট্যান্ট টাইপের জিনিস। সকল কনস্ট্যান্টকে আমি যদি ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে তাহলে তাদের অ্যানসার আসবে cx, মনে থাকবে। আর এগুলো সবই যেহেতু অনির্দিষ্ট সাইন দেওয়া, তাই সবার লাস্টে কি ব্যবহার করব সাব্বির সাহেব? এখন এই সি আর সি মিলে গেছে, তাহলে এখানে কনস্ট্যান্ট কি দিব? কে? আচ্ছা কে দেই, ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট হিসেবে আমরা কে ব্যবহার করব। আচ্ছা, তারপরে নাম্বার 4 আমরা 1/2 রুট ওভার x এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে রুট x প্লাস c। ওকে, তারপরে বীজগাণিতিক মোটামুটি এগুলো মাথায় রাখলেই হবে। এরপরে আমরা কি পড়ব? 1/x dx, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ln x। a টু দি পাওয়ার x dx এটা হচ্ছে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a, সবার ক্ষেত্রে প্লাস c। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx, এটার ইন্টিগ্রেশন হবে 1/m e টু দি পাওয়ার mx প্লাস c। এখন যদি e টু দি পাওয়ার m না থেকে m এর জায়গায় যদি 1 থাকে, দ্যাট ইজ e টু দি পাওয়ার x, তার ইন্টিগ্রেশন কি হবে? 1/m এর জায়গায় 1 আছে, তাহলে 1/1 মানে 1ই, এখানে 1 বসালে ফাইনালি জাস্ট e টু দি পাওয়ার x। এই একটা জায়গায় ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন সূত্র সেম। ডিফারেন্সিয়েশন আর e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি ছিল? e টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন আর e টু দি পাওয়ার x। জীবন চেঞ্জ হলো এক্সপোনেনশিয়াল না? আচ্ছা, এবার আসো ত্রিকোণমিতিক গুলোর দিকে যদি দেখি। ইন্টিগ্রেশন সর্বপ্রথম sin x dx, আমরা ডিফারেন্সিয়েশনে দেখেছিলাম যে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x বাট মাইনাস। এখানে যেহেতু বিপরীত, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন আসবে cos x, আর একটা মাইনাস ছিল, মানে মাইনাস sin x কে করলে আসে cos x, তো মাইনাস মাইনাস এটাই হয়ে যাবে। তার মানে আমাদের ব্যাপারটা যেটা আসে এটা হবে ডাইরেক্ট cos x, কিন্তু এখানে কি দিব? মাইনাস। ইফাজ একটু নামায় নিন না, জীবন নামাইছি। তারপরে cos x dx, এটার ইন্টিগ্রেশন কি হবে? sin x, আমার sin x আসবে। ওকে, sin x প্লাস, তারপরে আমাদের নেক্সট আসবে sec স্কয়ার x, আমরা পেয়েছিলাম কার কাছ থেকে? tan x, তাহলে sec স্কয়ার tan x কে করলে আসছে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? tan x। তো একটা বাচ্চা ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো যদি মাথায় রাখতে পারে, ইন্টিগ্রেশন এমনিতেই পারবে। cosec স্কয়ার x dx, তাহলে কি হবে? মাইনাস cot x প্লাস c। তারপরে sec x tan x, তোমরা খেয়াল করে দেখো তোমাদের sec x এর ডিফারেন্সিয়েশন ছিল sec x tan x, তাহলে sec x tan x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? sec x প্লাস c, মাইনাস আসবে cosec এর, cosec x cot x dx, এটার অ্যানসার হবে মাইনাস cosec x প্লাস c। আপাতত এই কয়টাই মুখস্থ করেন, আমরা এগুলো দিয়ে অনেক দূর অঙ্ক চালায় যেতে পারবো। ঠিক আছে ইফাজ সাহেব? জি ভাই। তোলা পর্যন্ত একটু পজ করে রাখেন, এরপরে আমাদের টোটাল 7টা অধ্যায়। 7টা অধ্যায়ের মধ্যে 10.1টা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ সম্পর্কিত অঙ্ক, মানে আমরা এখন 10.1 এইটার উপরে কাজ করব। তো 10.1 যেটা, সেটা সরাসরি সূত্রগুলোকে ব্যবহার করা শিখবো এবং অঙ্কগুলো শিখবো। তার মধ্যে আমি এটাকে একটু ভাগ করে নিছি, ফার্স্টে বীজগাণিতিক রাশিগুলো আলাদা করে লিখে দিছি আপনাদেরকে। তো আপনারা একটু যদি দেখেন, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে সূত্র অলরেডি এই জায়গায় যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের জন্য একটাই সূত্র অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n dx, যার ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এই সূত্রটাকে ব্যবহার করে আমরা অঙ্ক সলভ। তো শুভ্র প্রথম অঙ্কটা এটা এজ এ ফর্মালিটি স্বরূপ দেখানোই লাগে, যদি না দেখাইলেও চলে। তাহলে কি দেখতে পাচ্ছি একটু ভেঙে ভেঙে বুঝি, আমাদের কার সাথে মিলতেছে? ফার্স্ট অফ অল x জাতীয় রাশি মানে এগুলো বীজগাণিতিক রাশি, x y এগুলো কি z, এগুলো বীজগাণিতিক রাশি বোঝায়। তো অ্যালজেব্রিক যে ইকুয়েশনগুলো বা রাশিগুলো এখানে আমাদের এই জায়গায় কার সাথে মিলতেছে? অবশ্যই এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে সকল বীজগাণিতিক ম্যাথ গুলোর ইন্টিগ্রেশন করার জন্য দেওয়া। তাহলে এটার সাথে দেখো মিলে কিনা। এই যে n এর জায়গায় কত আছে? 6, x x আছে, dx সব ঠিক আছে। তাহলে আমরা ওই অনুযায়ী তাহলে সূত্রটাও অ্যাপ্লাই করে দিব।
কি n বলতে যেহেতু 6 তাহলে এটা 6 প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস 1 যেহেতু সামেশন সাইন উঠে গেছে কি দিব লাস্টে c তাহলে কি আসতেছে অ্যানসারটা 1/7 x টু দি পাওয়ার 7 তা আপনারা কিন্তু করতে করতে একসময় আপনারা এটা দেখে অন্তরীকরণ যেমন দেখেই বলে ফেলেন ইন্টিগ্রেশনও পারবেন টেনশনে কিছু নাই এখন এই চারটার মধ্যে আর কোনটা করে দেওয়া লাগবে তানভীর তাহলে তুমি একটু 6/11 এটা আমাকে একটু বলো তো ভাই 6 ডিভাইডেড বাই 11 x dx এখানে এই 6টা 6/11 টা কি ধ্রুবক ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী ধ্রুবককে আমরা বের করে নিয়ে আসব তাহলে থাকে x dx x এর পাওয়ার কত 1 তাহলে এবার অ্যানসারটা বলেন x স্কয়ার ডিভাইডেড বাই 2 কাটাকাটি গেলে 3 ডিভাইডেড বাই 11 x স্কয়ার বুঝতে পারছেন সি কি হিসাবে কাজ করছে সিটা নিয়ে তো এতক্ষণ আধা ঘন্টা আমরা বকবক করলাম ভিডিওতে আছে দেখে নিস ঠিক আছে আচ্ছা তো এক নাম্বার আমরা বুঝলাম এবার দুই নাম্বারটার দিকে একটু দেখেন দুই নাম্বার স্যার এই যে 6/11 x dx এটাকে কি আমরা ডিরেক্ট অ্যানসার লিখতে পারবো 6/11 x dx না মানে x স্কয়ার প্লাস মানে যে সামেশন 6/11 x dx উপরে যেটা বলছে ওটা ডিরেক্ট অ্যানসারটা লিখতে পারবো হ্যাঁ অবশ্যই পারবা আর ভাই তো এখন ভেঙে ভেঙে শেখাচ্ছি কি বলো তুমি পারবা না কেন 3000 বার প্রশ্ন পারবা তুমি তো অন্তরীকরণ করছো না অভিজ্ঞতা আছে না ফার্স্ট অন্তরীকরণ ক্লাস আর লাস্ট অন্তরীকরণ ক্লাসের মধ্যে কত তফাৎ তখন তুমি প্রো আর এর আগে ছিল নুব যখন ছিল আমি ভাইগা ভাইগা করছি আর প্রো হওয়ার পর আমি ডিলিট করছি ইন্টিগ্রেশনও সেম অবস্থাতেই হবে আর ইন্টিগ্রেশন আমরা বেসিক্যালি করেও মজা পাবো ইন্টিগ্রেশন মজার জিনিস এখন আসেন এই যে এইখানে আমি 2 নম্বরের কিছু অঙ্ক দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে কিন্তু সবই হচ্ছে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন এই জায়গায় তো কনস্ট্যান্ট রাখিই নেই মানেও কি আছে 1 আছে কিছুক্ষণ আগে আমি সূত্র তো লিখে দিয়েছি এগুলো তাহলে এগুলো কিন্তু আপনারা পারবেন এটা কি হবে অ্যানসার হবে 1/3x এটা কি হবে শুধু t কারণ t এর সাপেক্ষে করতেছি এটার অ্যানসার কি হবে 8x লেখা আছে ফর্ম কনস্ট্যান্টেরটা দেখায় আছে সো এটা করার দরকার নাই এবার আসো 3 নম্বরে 2 নম্বরের গুলো তোমরা পারবা এজন্য আর ওভাবে দেখাচ্ছি না তো 3 নম্বরের অঙ্কটা একটু দেখো এখানে যে কয়টা অঙ্ক দেখছো সবগুলো হচ্ছে একটা রাশি রাইট বাট 3 এর এটা কি এক পদ না দুই পদের তার মানে এটা পলিনোমিয়াল এই ফাংশনটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন বহুপদী ফাংশন সো এটা আমরা কিভাবে করব আমরা ডিফারেন্সিয়েশনে কি করতাম ডিফারেন্সিয়েশনে আমরা আলাদা করে দিয়েছি এটার সাথে আলাদা করে এটার সাথে আলাদা করে ইন্টিগ্রেশনে আমরা সেম কাজটাই করব তাহলে আমাদের যখন পলিনোমিয়াল ফাংশনের ম্যাথ করতে দিবে বা আসবে পরীক্ষার হলে আমরা জাস্ট এদের আলাদা করে নিব আর যখন প্রো হয়ে যাবে তখন আলাদা সলভ একসাথেই করতে পারবে এখন আমরা সলভ একটু পরে করব এখন কি হচ্ছে তানভীর 3 ধ্রুবক অলরেডি শিখে ফেলছি x স্কয়ারের আমরা এখন জানি কি হবে 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 5 ধ্রুবক x কিউবের কি হবে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 আর লাস্টে আমরা কি ব্যবহার করব c ব্যবহার করব সো 3 3 কাটা आंसर আসছে x কিউব মাইনাস 5 ডিভাইডেড বাই 4 x টু দি পাওয়ার 4 প্লাস এই যে এখন কিন্তু ডিলিট করে ফেলছি শুরু করে ওকে কারণ এখন আপনারা বুঝবেন এবার আসো জারিফ 4 নাম্বার অঙ্কে আমি যেটা দেখাইতে চাচ্ছি বা শিখাইতে চাচ্ছি সেটা আমার উদ্দেশ্যটা একটু পরে বলি এখানে রাশি দুটো কি আকার আছে ডিফারেন্সিয়েশনের ইউভি মেথডটা যতটা মজার ছিল ইন্টিগ্রেশনের ইউভি মেথডটা ততটা ডেঞ্জারাস আমরা কিন্তু সহজে ইন্টিগ্রেশনের ইউভি মেথডে যাব না আমাদের সব রাস্তা যখন বন্ধ হয়ে যাবে ও এই রাস্তা বাদ এই রাস্তা বাদ এই রাস্তা বাদ তখন আমরা ইউভি তে যাব আবার ইউভি এর রাস্তা দিয়েও অনেক সময় কিছু অঙ্ক আছে সলভ করা যায় না তখন আমরা আংশিক ভগ্নাংশে যেতে হয় আমাদের ইন্টিগ্রেশনে আংশিক ভগ্নাংশ পার্টটাও আছে 10.5 তোমাদের 10.3 এটা 4 এ যেকোনো একটাতে দিয়ে দিয়েছে তো এই যে আমাদের স্টেপ বাই স্টেপে কঠিনের মাত্রাটা আমরা আস্তে 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 যাব তাহলে এখন ধরেই 1 নম্বর অধ্যায়ে অঙ্কটা মানে আসলে তো আমি কঠিন দেইনি ইউভি মেথডে করার দরকার নাই তোমরা চাইলে এটা ইজি করা যায় এটা কি a + b * a - b মানে বীজগাণিতিক সূত্রেরও হেল্প নিয়ে অঙ্ক সহজ করা যায় কিনা দেখবা তাহলে সাপোজ আমি যদি এটা a + b * a - b করি তাহলে কি হয়ে যায় x² - 25 ঠিক এটার মতো একটা পলিনোমিয়াল ফাংশন হয়ে যায় আলাদা করে সলভ করে ফেলি বুঝতে পারছি এটা তো তোমরা আচ্ছা এটা পর্যন্ত গেল এখন 5 নম্বরে কি করছিস বাস পারবি তো 4 নাম্বার পারবি তো জি ভাই পারবি ওকে ঠিক আছে ভেরি গুড
এবার আসো 5 নম্বরে আমি কি করছি, পাওয়ার রিলেটেড কিছু, পাওয়ার ভগ্নাংশ আকারে আসতে পারে। এর আগ পর্যন্ত তো সব পূর্ণ সংখ্যক পাওয়ার দেখাইছি, এখন এইখানে পাওয়ারটা কি দিচ্ছি, 1/3 ভগ্নাংশ রূপে, প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে। অনলি পাওয়ারের কথাটা যদি x এর পাওয়ার মানে n যদি কখনো -1 হয়, কেবল তখন আমরা সেটাকে বীজগাণিতিক সূত্র দিয়ে করি না। কারণ n এর পাওয়ার -1 মানে কি, মানে x ইনভার্স 1 dx, এই কথাটা মানে কি, -1/x dx, এটা না, এটা মানে কিন্তু ln x। তার মানে কেবলমাত্র n এর পাওয়ার যদি -1 হয় তখনই আমরা এই বীজগাণিতিক ফর্মুলা ব্যবহার করব না। আর সকল ক্ষেত্রে 0 হোক, +1 হোক, 2 হোক, 3 হোক, অথবা ভগ্নাংশ রূপে থাকুক, সকল ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা। শুধুমাত্র কখনোই আমরা n এর মান -1 হইলে x এর পাওয়ার যদি -1 চলে আসে, সেই ক্ষেত্রে আমরা আর বীজগাণিতিক না, আমরা তখন লনটা করব। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে পাওয়ার এসে যে কথাটা বললাম, তাহলে এটাকে আমরা লন দিয়ে করব না, এটা কি -1 এর সমান? তাহলে এগুলো সব কোন সূত্র দিয়ে করব, এই সূত্রে বানায় নিয়ে করব। তাহলে এখন যদি আমাদের প্রশ্ন এই টাইপের নেক্সট টাইম আসে, আমি 3 দিছি, 4 থাকলো, 5 থাকলো, 7 থাকলো, সমস্যা আছে? আমরা কি করব, এইভাবে বানায় নিব, নিয়ে আমরা আমাদের সূত্র অ্যাপ্লাই করব, 1/3 + 1 ডিভাইডেড বাই 1/3 + 1 প্লাস, এটাকে সলভ করলে আসে 3 4। মানে ভাই নোটটা এমনি উঠাবো যে n -1 হলে এই সূত্র প্রযোজ্য নয়, n -1 হলে এই সূত্র প্রযোজ্য নয়। তাহলে আমাদের এটা 3 ডিভাইড বাই 4 x টু দি পাওয়ার 4/3 প্লাস n -1 হলে এই সূত্র না, আমরা শুধু n -1 হলে এই কনসেপ্টটা লাগাবো। ম্যাথে কি সি এর মানও বের করতে পারবে এরকম না কিছু? না, সি নিয়ে আমরা ফিজিক্সে কাজ করতে হবে, কেমিস্ট্রিতে কাজ করতে হবে। ওকে, এবার ভাই 4/3 হবে 4/3 উল্টে যাবে না পরে, এটা তো নিচে। আচ্ছা, তো এখন ইফাজ আলম 6 নম্বরে আপনাদেরকে কি শিখাতে যাচ্ছে, আপনারা বীজগাণিতিক অঙ্কে এরকম ভাবে পাবেন, সামথিং দি হোল স্কয়ার, হোল কিউব। মানে কি, আমি বলছি যে বারবার করে সূত্র অ্যাপ্লাই করতে পারলে আমি সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমি এখানে এইভাবে আছে স্কয়ার রে, এখন তোমরা বলতেই পারো যে ভাই একটা রাশি আছে, এটা পাওয়ার চলে আসছে, তাহলে আমরা পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করে করব, করতে পারো, সমস্যা না। বাট অঙ্কগুলা একটা সহজ সিস্টেমের দিকে যাবা, তো এইভাবে যদি থাকে আগে সূত্রটাকে ভেঙে নিবা, আগে কি করবা, সূত্র ভেঙে নিবা। তাহলে আমি যদি 6 নাম্বার করতে যাই, তাহলে আমাদের কি আসে, x² + 1/x² হোল স্কয়ার, তাহলে তার দিক কি আসবে, x টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস x ইনভার্স 4। এখন কয়টা পদ আছে এখানে, একাধিক, তাহলে এটা বহুপদী। বহুপদী হলে কি করতে বলছি, আলাদা করতে বলছি। তাহলে আলাদা করলে x টু দি পাওয়ার 4 dx 2dx প্লাস x ইনভার্স 4 dx, ইন্টিগ্রেশন। এটা করলে কি আসবে, x টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5, এটা আসবে 2x, এটা আসবে মাইনাস x ইনভার্স 3 ডিভাইডেড বাই 3। ওকে, আর লাস্টে কি দিব, c। এই যে এখন আমরা ডিলিট করতে পারতেছি কেন, কারণ আমরা প্র্যাকটিস করে আসছি, রাইট ইমরান? ওকে, আমার মনে হয় পরের অঙ্কটাতে যদি আমরা যাই, a আর নিচে x², তাহলে লাইনটা কেমন হবে, a x ইনভার্স 2, রাইট? b ইনটু 1/x, এটাকে আমরা কিছু করব না, কারণ এটা পাওয়ারটা কত আসে, ইনভার্স, তার মানে এই যে এটাতে চলে যাচ্ছে, এটাতে চলে যাওয়া মানে তার ফর্মুলাটা আমরা জানি, প্লাস c। এই c কিন্তু আমরা অঙ্কে যে সিটা দেই সেটা না, এখানে কনস্ট্যান্ট কে বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে এখন যদি সাব্বির এটাকে সলভ করতে হয়, তাহলে কি a হচ্ছে ধ্রুবক, আর x ইনভার্স 2 কি হয়ে যাবে, x ইনভার্স 1 ডিভাইড বাই -1, রাইট কি না? আর এটা কি আসবে বলেন তো, b ln x।
এই যে পাওয়ার -1 হইলে আমরা কি বলছি এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, c টা হয়ে যাবে cx আর ফাইনালি c। তাহলে আমাদের আসছে কি -a/x প্লাস b ln x প্লাস cx প্লাস c। আচ্ছা স্যার এখানে তো সি সি একই রকম হয়ে যাচ্ছে, সেটা কিছু করার নাই রে, দিবি সমস্যা নাই। কে দেওয়া যায়, কে বাইরে কোনো কিছু দেওয়া? ওই লাস্টেরটা কে দিয়ে দাও, ওটা সমস্যা নাই, কনস্ট্যান্ট একটা দেওয়া লাগবে আর কি। আমরা সি ব্যবহার করি তো এখানে তোমরা কে ব্যবহার করো সমস্যা নেই, যেহেতু তোমাদের চেঞ্জ আসবে, বা সি প্রাইম দাও, ওকে সমস্যা নেই। একটু পজ করো, স্টার্ট করেন। এখন আমরা তাহলে প্রত্যেকটা এখানে আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে এক একটা মনে করেন নিয়মের মতো, যে কখন কিভাবে আসলে আমরা কোন প্রক্রিয়ায় আগাবো, কিভাবে সলভ করব, তাহলে আপনারা কি হবে ডিসিশন নিতে পারবেন নেক্সট টাইম, সামনে যে অঙ্কগুলো আসতেছে ওগুলোর সময় সিদ্ধান্ত নিতে পারবেন যে আচ্ছা এই সিচুয়েশনটি এইভাবে গেলে বেটার হবে। ওকে আচ্ছা, তাহলে এবারে এটা দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রায় আসবে আপনাদের সামনে। আমি একটু লিখি, একটু ডিফারেন্ট, এতক্ষণ ধরে যেগুলো করতেছি সেগুলো আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা কি একটু দেখো, যে উপরে একাধিক রাশি নিচে একটা রাশি। আচ্ছা কখন আমরা বুঝি যে এটা একটা রাশি, কখন বুঝি একাধিক রাশি? সাব্বির, যখন কতগুলো রাশিকে বীজগাণিতিক রাশিকে যোগ বিয়োগ আকারে লেখা হয় তখন ওগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রাশি, বাট যদি গুণ আকারে লিখি তাহলে ও সবগুলো যতগুলো রাশির এই গুণ আকারে লিখি না কেন সবাই মিলে একটা রাশি। তাহলে আমাদের যখন উপরে একাধিক রাশি থাকবে আর নিচে একটা রাশি থাকবে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আলাদা করে দেব, অঙ্কটা সহজ হবে তখন করার ক্ষেত্রে। আর অবশ্যই আমরা u বাই v নামক কোনো কিছু ইন্টিগ্রেশন নাই আমাদের, তাহলে আমরা যদি আলাদা করে দিই তাহলে এটা হবে z টু দি পাওয়ার 5 z কিউব dz মাইনাস z টু দি পাওয়ার 7 z কিউব dz। তাহলে এটাকে আমরা সলভ করলে আমাদের কি আসে, কিউব আর 5 কাটাকাটি গিয়ে কি আসে z স্কয়ার dz, এখানে কিউব আর 7 হচ্ছে z টু দি পাওয়ার 4 dz। বাকিটা তো আমরা ইজিলি পারি, 1/3 z কিউব 1/5 z টু দি পাওয়ার 5 প্লাস, কি বুঝা গেছে? তাহলে এরপর থেকে আমরা এই টাইপের কনসেপ্টের কোনো ম্যাথ দেখলে আগে ভাবে আলাদা করে ফেলবো, ঠিক আছে ইমরান? ফার্স্ট ক্লাস থেকে শিখতেছেন ইন্টিগ্রেশন, প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন ভালো পারবেন। আগে z স্কয়ার মাইনাস z টু দি পাওয়ার 5 4 নিয়ে তো হবে, z স্কয়ার মাইনাস z টু দি পাওয়ার z টু দি পাওয়ার 4। হ্যাঁ ঠিক আছে, হইছে। ওকে এবার পরে একটা অঙ্ক রাখছি, সেখানে আমি আসলে বুঝাইতে চাইছি যদি এরকম কোন ডাটা আপনারা পান, পাই রিলেটেড ডাটা, মানে কি এটা একটা কোণ না পাই বাই 2, হ্যাঁ এই ধরনের বিষয় রেডিয়ানে থাকে, ডিগ্রিতে আমরা কখনো করতে পারবো না, আমরা সবসময় রেডিয়ানে কনভার্ট করতে হয় ক্যালকুলাসে। তো এই টাইপের থাকলে এটাও তো একটা ধ্রুবক হিসেবে আচরণ করবে, পাই বাই 2 এটাও ধ্রুবক, তাহলে আমাদের এই পাই বাই 2 এর ইন্টিগ্রেশন করলে অ্যানসার কি আসবে পাই বাই 2 x, কারণ আমরা শিখছি আজকে ধ্রুবক মানে k, k এর ইন্টিগ্রেশন কি kx, আর এটা তো আপনারা পারবেন। আচ্ছা এরপর একটা অঙ্ক দিছি, এটা তোমাদের করতে হবে এখন, তোমরা পাই বাই 2 আরেকবার বলে, পাই বাই 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট স্যার, পাই একটা মান 3.1416 আর 2 তো ধ্রুবক, তাহলে এই পুরোটাকে একটা ধ্রুবক না, তা আপনাকে শেখানো হয়েছে না ধ্রুবক, এটা ইনটু x, হ্যাঁ তাহলে পাই বাই 2 ইনটু x। সো তোমরা সবাই 10 নম্বরে যেটা আমি দিছি z কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই z মাইনাস 2 এটার ইন্টিগ্রেশন করো। স্যার কালি শেষ 10 নম্বরে একটা অঙ্ক দিছি, এই উপরে যতগুলো অঙ্ক করাইছি সেগুলোর উপর বেস করে আলোচনার উপর বেস করে একটা অঙ্ক দিছি আপনাদের চেক করার জন্য। সফলভাবে কয়েকজন পার্সেন্ট, কয়েকজন একটু কনফিউজড হয়ে গেছেন, কারণ কলমের কালি শেষ হয়ে গেছে, ইটস ওকে নো প্রবলেম। আচ্ছা এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম যে বীজগাণিতিক রাশিতে তোমরা একটু দেখবা বীজগাণিতিক সূত্র পড়ে কিনা, সূত্র পড়লে অঙ্কটা ইজি হয়। আমি এখন এটাকে করতে গেলে ভাগ আকারে আমি কি u বাই v মেথড অ্যাপ্লাই করব না, আমি একটা লাইনে আনতে চাচ্ছি, কিভাবে আনতে পারি আমি একটু ভালো করে পর্যালোচনা করে দেখতেছি, এটা কি a কিউব মাইনাস b কিউব। সো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b, তাহলে এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে। তারপরে কি a স্কয়ার মাইনাস b
সরি প্লাস ab, a বলতে তো 2 আর b বলতে z, তাহলে 2z প্লাস b স্কয়ার মানে হচ্ছে 4 dz, z minus 2, তাহলে z minus 2 z minus 2 কাটা, তাহলে আমাদের থাকে কি z স্কয়ার প্লাস 2z প্লাস 4, এর পরেরটুকু আমার করে দেয়াটা ঠিক হবে না, কারণ এটা আপনারা পারেন। তাহলে আমি আজকে আপনাদেরকে আসলে ইন্টিগ্রেশনের ইনিশিয়াল যে কনসেপ্ট এবং কিছু ইনফরমেশন যেগুলো আমাদের জানা উচিত সেগুলো নিয়ে আপনাদের সাথে কাজ করছি এবং একটা খুব ইজি টাইপ নিয়ে পড়ালেখা করছি। এটা এখনো শেষ হয় নাই, আমি আরো ত্রিকোণমিতিক ম্যাথ গুলো নিয়ে আসবো আগামী ক্লাসে, ওইটা করব এবং হয়তো আগামী ক্লাসে টাইপ 2 তেও চলে যাব, কারণ আমাদের দরকার হচ্ছে সূত্রটা ক্লিয়ার হয়ে যাওয়া। আপনাদের কাজ হচ্ছে নেক্সট ক্লাসের আগে আজকে যে 14টা বা 15টা সূত্র লিখে দিছে এগুলো ঝাঁঝরা ভাবে মুখস্থ করে ফেলা, একদম ভালোভাবে জিজ্ঞেস করা মাত্র যেন পারে। ওকে, আর এটা ইজি হবে বিকজ অফ ডিফারেন্সিয়েশনের অপোজিট, মুখস্থ করাটা সহজ হবে। হয়ে গেছে। ঠিক আছে, তো ওই পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।